হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো তোমাদের কোষ বিভাজন থেকে কী কী পড়া লাগবে, কীভাবে পড়া লাগবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল যে জিনিসটা করবা সেটা হলো যে একবার রিডিং দিয়ে দিবা পুরো জিনিসটা। ঠিক আছে, রিডিং দেওয়া বলতে একদম এগুলো সহ পড়বা এরকম না। ঠিক আছে, তোমার জাস্ট মনে রাখা লাগবে কোনটা থেকে কী পড়বা, সেটাই আমি বলে দিব। ফার্স্ট অফ অল দেখো, এখান থেকে যে জিনিসটা পড়া লাগবে তোমাদের, আমি যদি দেখাই, এখানে হলো তোমার এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, জাইগোট মানে নিষিক্ত ডিম্বাণু। দেখো এটা আমি যদি একটু বুঝিয়ে দিই, যদিও এটা মানে আমি কি পড়া লাগবে সেটা বলে দেওয়ার একটা ভিডিও, বাট আমি এখানে রিলেভেন্ট জিনিসগুলো একটু বুঝিয়ে দিব যেন তোমাদের জন্য ইজি হয়। ঠিক আছে, তো জাইগোট মনে রাখবা দুইটা জিনিসের মিলন, মানে দুইটা গ্যামেট, যে দুইটা গ্যামেট যদি মিলিত হয় ওইটাকে জাইগোট বলে। ঠিক আছে, গ্যামেট। তো এই জন্য এটা মনে রাখবা, জাইগোট মানে নিষিক্ত ডিম্বক। তারপর হলো এখান থেকে সংজ্ঞাটা পড়বা, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে ব্লা, এখান থেকে কোষ বিভাজন। কোষ বিভাজন দুইটা কোষও সৃষ্টি হতে পারে, চারটা কোষও। দুইটা কিসে হয়? মাইটোসিস আর কি অ্যামাইটোসিসে, অ্যামাইটোসিস। আর চারটা কিসে হয় এটা তো জানো, মিওসিসে। ঠিক আছে, মিওসিস পারেন মেবি বল, হ্যাঁ এখন ঠিক আছে, মিওসিসে এটা পড়বা। তারপর দেখো নতুন যেই কোষটা সৃষ্টি হবে সেটাকে কি হবে, ডটার সেল বলবে। কেন? দেখো আমরা যেটা কোষ বিভাজিত হবে, যেটার কোষ, সেটাকে যদি মাদার বলি, এটা থেকে যেটা ক্রিয়েট হবে সেটা কি ডটার সেল। তাইলে যেটা বিভাজিত হবে সেটা মাদার সেল, আর যেটা তৈরি হবে অপত্য কোষ সেটাকে ডটার সেল বলি। তো এটা মনে রাখবা। তারপর এখানে দুইটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। কে করছে? ওয়াল্টার ফ্লেমিং, সামুদ্রিক স্যালামেন্ডার। এখান থেকে এই জিনিসটা মনে রাখবা, যে বৈজ্ঞানিক নামটা ট্রেটিরাস ম্যাকুলোসা। প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, তো এখান থেকে এরকম কোয়েশ্চেন আসে, প্রথম কোষ বিভাজন কে লক্ষ্য করেন? তাহলে কে করেন? ওয়াল্টার ফ্লেমিং। কোন কিসে করেন? সামুদ্রিক স্যালামেন্ডারে, সি স্যালামেন্ডারে। ঠিক আছে, তারপর এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও আসে। কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হতে পারে, রোডেল ভিরসাও। এগুলো একবার পড়লেই মনে থাকে, এখানে কঠিন কিছু নাই, একবার পড়লে মনে থাকবে। আর একটু দাগানোগুলো পড়বা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তারপর হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এটা পড়বা। দেখো হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে এন, আর ডিপ্লয়েড মানে টুয়াইস এন। এখন দেখো এই যে বলছে নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে। ইউনিক ক্রোমোজোম বলতে বুঝো মানে একটার সাথে আরেকটা মিল নাই। তো মানুষের এরকম কিন্তু মানে ধরো দেহকোষে টুয়াইস এন থাকে, আর যেই মানে জনন কোষ সেখানে এন থাকে, মানে এক ধরনের ক্রোমোজোম। আর দেহকোষে একই ধরনের ক্রোমোজোম দুইটা থাকে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা। মানুষের কয়টা? 23টা। এটা ইউনিক ক্রোমোজোম, কিন্তু মানুষের কয় সেট ক্রোমোজোম থাকে দেহকোষে? 46টা। এটা মনে রাখবা। ঠিক আছে, 46। ওকে, তারপর ফলের মাছির কয়টা? 4টা। ইউনিক ক্রোমোজোম বলে এই 23টা। এই মানুষের ইউনিক ক্রোমোজোম ফলের মাছির বলে 4টা। ঠিক আছে, তো এটা ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে যে প্রতিটি ক্রোমোজোম 2 কপি করে আছে। আমি যেটা বললাম, যে কোষে 2 সেট ক্রোমোজোম থাকে তাকে ডিপ্লয়েড বলে, আর যে কোষে 1 সেট ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড বলবে। খুবই নর্মাল। আচ্ছা দেখো, তাহলে দেখো এই যে আমি যেটা বললাম সেটা। আর কোষ বিভাজন প্রকারভেদ মাস্ট মনে রাখা লাগবে। এখান থেকে 3টা প্রকারভেদ আছে, এটা অবশ্যই। অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। অ্যামাইটোসিস আর মাইটোসিসে কি হয়? 2টা কোষ ক্রিয়েট হয়, আর এখান থেকে 4টা কোষ ক্রিয়েট হয়। ঠিক আছে, তো ওকে, এখান থেকে জাস্ট এগুলোই মনে রাখবা। তারপর কোষ বিভাজন কি বলে দেখো। অ্যামাইটোসিস কেন বলতেছে দেখো, মাইটোসিস। এখানে দেখো এ মানে অ্যাবসেন্ট, বুঝছো? অ্যাবসেন্ট মানে কোনো কিছু নেই। মাইটোসিস মানে সুতা তৈরি হওয়া। তো ওখানে সুতা তৈরি হয় না, মানে কমপ্লেক্স কিছু হয় না। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, যেমন এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ এসব নেই, বুঝছো? তো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়ে 2টা কোষ ক্রিয়েট হয়, তাকে অ্যামাইটোসিস বলে। ওকে, শেষ। এখান থেকে এগুলো পড়বা, একটু রিডিং দিবা। তারপরে এখান থেকে মাস্ট যেই জিনিসটা জিজ্ঞেস করবে, অ্যামাইটোসিস কিসে কিসে হয় সেটা তোমার মনে রাখা লাগবে। সেটা হলো যে আমি যদি বলি, এই যে কতক ইস্ট, অ্যামিবা এসবে, তারপর দেখা যায় ইস্ট, অ্যামিবা, এককোষী জীবে অ্যামাইটোসিস হয়। তবে ব্যাকটেরিয়ার দ্বিভাজনও কি অ্যামাইটোসিসের মতো? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়া কিসের মতো? অ্যামাইটোসিস, মাইটোসিস নাকি অন্য কিছু?
ঠিক আছে? তো এটা তারপর হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে বিজ্ঞানী স্ট্রাসবার্জার এর মতো অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। এটা খুবই নর্মাল। অ্যামাইটোসিসই তো সরল প্রক্রিয়া, এটা থেকে তো ইভলভ হয়ে হচ্ছে মায়োসিস আসছে, তো নর্মাল। এখান থেকে মনে রাখবা কি, বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে তোমার, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। কোন বিভাজনকে হচ্ছে সমীকরণিক বিভাজন বলে, কোন বিভাজনকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলে, এটা খুবই জিজ্ঞেস করে, তো এটা মনে রাখতে হবে তোমার। তারপর এখান থেকে কি দেখো, নিউক্লিয়াসের বিভাজনকে কি ক্যারিওকাইনেসিস বলে, তারপরে সাইটোপ্লাজমকে সাইটোকাইনেসিস। এটা খুবই মনে রাখা, খুবই ইজি। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, বুঝছো? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাইলে এখান থেকে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। এই কোয়েশ্চেনটা খুবই ইজি, বাট বারবার আসে, ঠিক আছে? ওকে, এরপর দেখো এখানে হচ্ছে যে জিনিসটা মনে রাখা লাগবে, এই যে মাইটোসিস বিভাজনে ক্রোমোজোমের সংখ্যাগত, আকৃতিগত, গুণগত কোনো পরিবর্তন ঘটে না। জাস্ট সেম মাদার সেল থেকে হুবহু দুইটা ডটার সেল তৈরি হয়। তো এটা মনে রাখবা, সংখ্যাগত, আকৃতিগত, গুণগত কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ নতুন দুটি কোষের প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা, দেখো ক্রোমোজোম সংখ্যাও সেম, গুণাগুণও সেম, গঠন আকৃতিও সেম, মাতৃকোষের মতোই, ঠিক আছে? এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখা লাগবে, কারণ এটাই মাইটোসিস আর মায়োসিসের মধ্যে ডিফারেন্স। ওকে, তারপর এখান থেকে এই জিনিসটা পড়বা যে কেন বলে, এই যে যা বললাম এগুলোই এখানে আছে, জাস্ট রিডিং দিবা একবার, মনে থাকবে। তারপর এখান থেকে খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস হলো, এই যে শ্লাইকার আর ওয়াল্টার ফ্লেমিং কি বলছে এগুলো দেখো। শ্লাইকার হচ্ছে যে নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে নাম দিছে কি, ক্যারিওকাইনেসিস। ওকে, এই যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস নাম দিছে। আর ওয়াল্টার ফ্লেমিং পুরো জিনিসটাকে, এই যে পুরো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস পুরোটাকে মাইটোসিস নামকরণ করছে, ঠিক আছে? ওকে, তো এই যে ইকুয়েশনাল বিভাজন এটা। তারপর হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে, যে মাইটোসিস প্রাণী উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখা লাগবে, কারণ দেখো এই যে আমাদের দেহকোষগুলো কিন্তু ডিভাইড হচ্ছে মাইটোসিসের মাধ্যমে, তাহলে এটা অবশ্যই। তারপর উদ্ভিদের বিভাজনও কিন্তু মাইটোসিসের মাধ্যমে, কারণ আমরা উন্নত জীব, ঠিক আছে? তারপর উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখার শীর্ষে, তারপর মূলের বর্ধিষ্ণু শীর্ষ, দেখো যেখানে গ্রোথ হবে ওগুলো তো হচ্ছে, ধরো আমাদের বডি কিন্তু গ্রোথ হয় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, তাহলে এটা অবশ্যই কি মাইটোসিসের মাধ্যমেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মূলের বর্ধিষ্ণু অঞ্চল, ক্যাম্বিয়াম, সবখানে কি মাইটোসিসই হবে, ঠিক আছে? তো জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কি মাইটোসিসের ফল। জননাঙ্গের গঠন আর বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে। দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো জননাঙ্গের গঠন বলছে, জননকোষ যদি সৃষ্টি বলে, জননকোষ সৃষ্টি ওইটা হবে যে কি মায়োসিস, ঠিক আছে? মিওসিস বা মায়োসিস যেটাই বলো। আর জননাঙ্গের গঠন আর বৃদ্ধি বলে মাইটোসিস। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল একটা জিনিস, এটা মনে রাখতে হবে তোমাদের। ওকে, এরপর এখান থেকে মাইটোসিসের বৈশিষ্ট্য অবশ্যই পড়বা। মাইটোসিসের বৈশিষ্ট্য বলতে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো সমান থাকবে সবগুলোতে। দেখো এই প্রক্রিয়ায় ক্রোমোজোম কি অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে, ঠিক আছে? তারপর কি প্রতিটি ক্রোমাটির অপত্য ক্রোমোজোমের সমান ক্রোমোজোম সংখ্যা থাকবে। তারপর অপত্য কোষগুলো হচ্ছে কি মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে। তারপর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সমান থাকবে, সমান আয়তনে হবে। তো তুমি মাইটোসিসগুলো মনে রাখবা সমান দিয়ে, সমান থাকলেই ওইটা হচ্ছে মাইটোসিস ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? তারপর হচ্ছে কোষচক্র ইম্পর্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেন ফার্স্টে যেই জিনিসটা লাগবে সময়কালগুলো, G1 G2 এসটা হচ্ছে মাঝখানে থাকে অবভিয়াসলি, G2 পরে, তারপর হচ্ছে মাইটোসিস দশা, ঠিক আছে? এই যে G1 G2 এটাকে বলা হয় ইন্টারফেস, আর যে বিভাজনকাল সেটাকে মাইটোসিস বলে। তো এটা কীভাবে মনে রাখা যায়, দেখো আমি কীভাবে মনে রাখতাম, আমি এভাবে মনে রাখতাম 34 35, তারপর বাকি যা থাকে তা, ঠিক আছে? কারণ আমি জানি দেখো মাইটোসিস যেই বিভাজনকালটা কিন্তু অনেক শর্ট, খুবই শর্ট, কারণ দেখো খুব তাড়াতাড়ি বিভাজিত হওয়া লাগবে, একটা যদি বিভাজন অনেক টাইম লাগে আমরা কিন্তু গ্রোথ হবে না। তো মাইটোসিস টাইমটা খুবই কম, 5 থেকে 10, বাকিটা যা থাকে দেখো G1 34 মানে কি 30 থেকে 40, তারপর হচ্ছে এস দশা 30 থেকে 50, ঠিক আছে? 35 মানে কি 30 থেকে 50, আর G2 হচ্ছে 10 থেকে 20। এটা কীভাবে মনে রাখি, 2 মানে G2 20 থাকবে, তাহলে 10 থেকে 20 এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখান থেকে এগুলো পড়বা একটু। কোষচক্রে দুটি প্রধান ধাপ থাকে,
এগুলো পড়বা। তারপর হচ্ছে এই দেখো এই যে দেখো 5 থেকে 10 ভাগ যদি বিভাজন পর্যায়ে হয়, 90 থেকে 95 ভাগ, এগুলো পড়বা একটু। তারপর এখানে হচ্ছে এই যে এটা পড়বা, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত, ঠিক আছে। তো অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে, এরকম প্রশ্ন আসবে। কোষ বিভাজনে অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে? সাইক্লিন সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস যৌগ কমপ্লেক্স, ঠিক আছে। মানে সাইক্লিন একটা প্রোটিন, এটার সাথে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নামে একটা গিয়া হয়, এই দুটো কমপ্লেক্স তৈরি করে, এটা হচ্ছে উদ্দীপনা যোগায়। বিভিন্ন হরমোন আর কি গ্রোথ ফ্যাক্টর কি বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। অভ্যন্তরীণ উদ্দীপনা কি সাইক্লিন সিডিকে, আর বাহ্যিক উদ্দীপনাকে হরমোন আর বিভিন্ন কি গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। তারপর এগুলো একটু পড়বা এখান থেকে। তারপর বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। এই যে দেখো বিভিন্ন হরমোন, এরিথ্রোপয়েটিন কিন্তু একটা হরমোন, এটা কি বোন মেরুতে লোহিত রক্তকণিকা বৃদ্ধির জন্য কি স্টিমুলেট করতেছে। তারপর ইন্টারফেস প্রক্রিয়াটা কি বেশ দীর্ঘ, এগুলো একটু পড়বা। এটাকে এমফেস বলা হয়, ঠিক আছে, মাইটোটিক ফেস, খুবই নর্মাল। তারপর ইন্টারফেসের সময় কি দেখো, ইন্টারফেসের সময় এই যে নিউক্লিয়াসটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয় নিউক্লিয়াসে, তো এটাকে বিপাকীয় নিউক্লিয়াস বলে, ঠিক আছে। তারপর হলো গেল এখান থেকে এটা পড়বা। তারপর হচ্ছে এখান থেকে যে জিনিসটা পড়বা, মানে টার্গেট কোষে দেখো যেই কোষটা বিভাজিত হবে ওখানে একটা রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের সাথে মানে প্রোটিন যুক্ত হয়, মানে গ্রোথ ফ্যাক্টর, মানে এখানে দেখো এখানে কি বলছে, টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে। এই যে যেই সেলটা বিভক্ত হবে ওখানে হচ্ছে রিসেপ্টর প্রোটিন থাকবে, ওখানে এসে যদি গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয় তখনই কি কোষ চক্র শুরু হয়, মানে কোষ চক্র শুরু করার নির্দেশ প্রদান করে। 3টা ফেজ, এটা মনে রাখবা, এখান থেকে মাস্ট পড়বা। জীবনের প্রথমে সাইক্লিন নামক প্রোটিন আসে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এগুলো মাস্ট পড়বা, একবার রিডিং দিবা। তারপর হচ্ছে এখানে দাগানো লাইনগুলো পড়বা। তারপর হচ্ছে যেই কোষগুলো বিভক্ত হবে না সেগুলো কি আমৃত্যু G1 ফেজে থেকে যায়, এরকম কোয়েশ্চেন আছে। যেসব কোষ বিভক্ত হয় না সে কোষগুলো কি কোন ফেজে থাকে, তাহলে G1 ফেজে থাকে, ঠিক আছে। তুমি যখন পড়বা তখন তুমি নিজে কোয়েশ্চেন বানানোর ট্রাই করবা, তখন দেখবা পারবা, ঠিক আছে। 30 থেকে 40% মাস্ট। তারপরে এস পর্যায়ে কি দেখো, এস পর্যায়ে কি সিনথেসিস হয়, সিনথেসিস মানে হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে। রেপ্লিকেশন মানে কি তৈরি হচ্ছে, তাহলে সিনথেসিস হচ্ছে, এটা মনে রাখবা। এই সময় হিস্টোন প্রোটিন থাকে, ডিএনএ তৈরির সময় কিন্তু হিস্টোন প্রোটিন দরকার হয়, তো এটা লাগবে 30 থেকে 50 ভাগ ডিএনএ সংশ্লেষণ দশায় এস দশায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এখান থেকে তারপর G2 দশায় কি হয়, ওই যে মাইটোসিসে কি মানে মাইক্রোটিবিউল লাগে, ঠিক আছে। মাইক্রোটিবিউল এই স্পিন্ডল যন্ত্র এগুলো তৈরি হয়, একটি সেন্ট্রোজোম থেকে 2টা সেন্ট্রোজোম তৈরি হয়। মাইক্রোটিবিউল এই যে সেন্ট্রোজোম মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে, কোন ফেজে করে, G2 ফেজে। তারপর এই যেগুলো শক্তি তৈরি হয় এগুলো সবগুলো কি করবে, ঠিক আছে। কোষচক্রের নিয়ন্ত্রকগুলো মাস্ট, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো কোষচক্রের নিয়ন্ত্রক কয়টা, 4টা, DEAB, ঠিক আছে। দেখো ডি কি করে, G1 থেকে এস থেকে G2 এখানে নিয়ে যায়, সাইক্লিন ডি ডিরেকশন করে, দেখো ডিরেকশন দিচ্ছে একটার পর একটা, তাহলে এটা মনে রাখবো ডিরেকশন দিই, ঠিক আছে। তারপর হলো সাইক্লিন ই কি করে, সাইক্লিন ই কি করে, এই যে ই পর্যায়ে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন করে, রেপ্লিকেশন মানে ই, দেখো রেপ্লিকেশনে কিন্তু ই আছে, এই যে ই দিয়ে এটা মনে রাখতে পারো, সাইক্লিন ই রেপ্লিকেশনের সহায়তা করে। তারপরে সাইক্লিন এ পর্যায়ে ডিএনএ সক্রিয় করে, দেখো সক্রিয়, আর অ্যাক্টিভেশন, এও মনে রাখতে পারো, ঠিক আছে। তারপর হলো সাইক্লিন বি কী করে, দেখো এই যে স্পিন্ডল তৈরির সব মাইটোসিসের প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করে, মানে এই বসের মতো, মানে প্রয়োজনীয় সব কিছু যা আছে সব কিছু সম্পন্ন করতেছে, ঠিক আছে। তারপর এখান থেকে একটু এইটা পড়বা, সিআরচিন ডিমের প্রোটিন সংশ্লেষণ করতে গিয়ে টি হান দৈবক্রমে কি সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন, এটা। তারপর হলো এই যে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, নতুন আসছে, এটা একটু পড়তে পারো। তারপর হচ্ছে এখান থেকে এগুলো রিডিং দিবা। এখান থেকে দেখো ইন্টারফেসের গুরুত্বটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তো এগুলো একটু পড়বা, ঠিক আছে। ইন্টারফেসের গুরুত্ব এগুলো আমি যা বলছি এগুলো পড়লে হচ্ছে দেখবে যে তোমার রিলেট করতে পারতেছো, ঠিক আছে। এই যে দেখো এখানে আবার কোষ বিভাজন প্রয়োজনীয় শক্তি তৈরি হয়, এখানেই পড়ে আসছো, ঠিক আছে। কোষচক্রের গুরুত্ব এটা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, কোষচক্র যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে কি হবে, ক্যান্সার হবে, এটা ইম্পর্টেন্ট। মাইটোটিক ফেজ মানে, তো মাইটোটিক ফেজে হচ্ছে কি স্তন্যপায়ীদের কি 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে হয় একটা কি ফার্স্ট ইন্টারফেস, মাইটোটিক ফেজ, আবার কি ইন্টারফেস, এটা সাইকেল ওয়াইজ চলতে থাকে, এর জন্য এটাকে কী বলে, কোষ চক্র বলা হয়, ঠিক আছে, সেল সাইকেল। তো সেল সাইকেলের হচ্ছে ইন্টারফেসে
মাইটোসিসে হচ্ছে কি দুইটা ফেজ, তারপর এটা একটু পড়বা, এটা মাস্ট, এটা থেকে মাস্ট আসবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, বংশগতীয় বস্তু ক্রোমাটিন আর এখানে বংশগতীয় বস্তু ক্রোমোজোম, ঠিক আছে। দেখো আচ্ছা এটা কীভাবে হয় দেখো আমি বলি। ক্রোমাটিন মানে হচ্ছে টিন মানে সুতা, আর মানে ক্রোমাটিন মানে হচ্ছে যেই সুতা হচ্ছে রং ধারণ করতে পারে। আর ক্রোমোজোম জোম মানে হচ্ছে বডি, মানে যেই বডিটা রং ধারণ করতে পারে। মানে দেখো এমনি হচ্ছে এই যে আমাদের জেনেটিক বস্তু মানে ডিএনএ হচ্ছে কি পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়, মানে ক্রোমাটিন তৈরি হয়। ক্রোমাটিনকে দেখা যায় না, জাস্ট আমরা যখন হচ্ছে মাইটোটিক ফেজে থাকি তখন হচ্ছে এই যে ডিএনএকে ক্রোমোজোম হিসেবে দেখা যায়, এজন্য এটাকে কি ক্রোমোজোম বলে। ক্রোমোজোম মানে রঞ্জিত, দেখো। তো এটা একটু খেয়াল রাখবা, বাকিগুলো তো বললাম, আশা করি হচ্ছে বেসিক বুঝিয়ে দিলে তোমরা এটা পড়তে পারবে। দেখো এভাবে কিন্তু অন্য কোনো ব্যাচে পড়ানো হবে না, তোমাকে একদম ধরে ধরে করতেই কী পড়ানো লাগবে, এটা তো জাস্ট আমি বললাম কী পড়ানো লাগবে, বাট পড়িয়েও দিচ্ছি। তো এটা একটু ভালো মতো ইউটিলাইজ করো জিনিসটাকে। তারপর মাইটোসিসের পর্যায়গুলো এগুলো মাস্ট পড়তে হবে, বারবার এগুলো পড়বা। এখান থেকে দেখো প্রত্যেকটা লাইন দাগানো, তো অবশ্যই এখান থেকে সব কিছুই পড়বা, ঠিক আছে। তো এখান থেকে মেনলি যেই জিনিসটা ধরে এই যে দৃষ্টিগোচর হয়, নিউক্লিয়াস এমভেলপ বিলুপ্তি ঘটতে থাকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা বাবা। এইখান থেকে বিলুপ্তি ঘটতে থাকে কোথায়? প্রোফেজে, এটা মনে রাখতে হবে। তারপর হলো ফসফোরাইলেশনের সংকোচন শুরু হয়, এগুলো পড়বা, অবশ্যই পড়বা। তারপর এই যে প্রোমেটাফেজে কী হয়, এখানে হচ্ছে এখানে একটা এই যে ক্রোমোজোমীয় নৃত্য হয় কোন ফেজে, ক্রোমোজোমাল ড্যান্স কই দেখা যায় প্রোমেটাফেজে, এগুলো লাগবে। তারপর হচ্ছে এই জিনিসগুলো একটু পড়িবা, ভালো মতো পড়তে হবে এখানে, ঠিক আছে। যদি না বোঝো তাইলে তো আমি আবার এখান থেকে আরও ডিটেলসে পড়াই দিব, বাট এগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে যে জিনিসটা পড়তে হবে, এই যে এই স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার কাইনেটোকোরের মটর প্রোটিনে যুক্ত হয়, এই প্রোটিন ভেঙে হ্যান তেন, এগুলো একটু পড়ে নিবা। তারপর হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে মানে হ্যাঁ মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে ট্র্যাকশন ফাইবার বলে। এটা খুবই এটা আসে, এটা পড়বা। তারপর হচ্ছে এই যে বিলুপ্ত হতে থাকে, এই যে এইটা খুঁজতেছিলাম, এটা বিলুপ্ত হতে থাকে বললে কোন ফেজ? প্রোমেটাফেজ। বিলুপ্ত ঘটতে থাকে বললে কোন ফেজ? প্রোফেজ। এগুলো মনে রাখতে হবে একটু, ঠিক আছে। এগুলো ভুল করা যাবে না, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এখানে কি হয়, এই যে খুবই ইম্পর্ট্যান্ট, সুপার কয়েলিং হয়, কনডেনসেশন খুবই মোটা হয়ে যায়, তো এই জন্য কনডেনসেশন অতিমাত্রায় কয়েলিং হয়। তারপর কি এই যে বিন্যস্ত হয় কোন ফেজে? মেটাফেজে। কোষ বিভাজনে মেটাফেজ দশায় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে, ঠিক আছে, ইকুয়েটরে আর কি। তারপর এগুলো করবা। তারপর এই যে হচ্ছে এখান থেকে এইটা ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস ও এনভেলপ সম্পূর্ণ বিলুপ্ত থাকে। তিনটা পাইছি, তাহলে দেখো আমরা নোট করে ফেলি। বিলুপ্ত ঘটতে থাকে প্রোফেজ, বিলুপ্ত হতে থাকে কোন ফেজে? প্রোমেটাফেজ। আর বিলুপ্ত থাকে কোন ফেজে? মেটাফেজে, মনে রাখবা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে অ্যানাফেজে কী হয়, অ্যানাফেজে কী হয়, এই যে সেন্ট্রোমিয়ারের পূর্ণাঙ্গ বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমোজোম ক্রিয়েট হয়ে যায়, এটা মনে রাখবা, খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, ঠিক আছে, ওকে। তারপর হলো এখান থেকে এই যে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, তারপর হচ্ছে এখানে VLJI পড়বা। ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাবমেটাসেন্ট্রিক, এগুলো পড়বা। যেটা বুঝবা না আমাকে বলবা, আমি হচ্ছে আরও বেসিক সহ বুঝিয়ে দিব। তারপর কোষ বিভাজনের এখানে হচ্ছে জল যোজন হয়, এটা মনে রাখবা। দেখো প্রোফেজে হচ্ছে জল বিয়োজন হয়েছে, এখানে আবার জল যোজন হচ্ছে, মনে রাখবা, ঠিক আছে। তারপর হচ্ছে সাইটোকাইনেসিসে কী হয়, বিভাজনরত কোষের সাইটোপ্লাজম বিভক্ত সাইটোকাইনেসিস বলে। এখান থেকে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি হয়, সূত্রগুলো অদৃশ্য হয়। এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে কী কী আসে? ফ্র্যাগমোপ্লাস্ট, ক্ষুদ্র ভেসিকল আসে, ঠিক আছে। এগুলো অনেক ডিটেলসে পড়া যায়, বাট এটা যেহেতু হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের মনে রাখা লাগবে, তো এটা বেশি ইম্পর্টেন্ট, পড়বা ভালো মতো। যেটা বুঝবে না ওটা আমাকে বললে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে কোষ প্লেট তৈরি হয়, এগুলো একটু পড়বা এখান থেকে। তারপর এখান থেকে যেটা পড়বা সেটা হলো যে এই যে ধরো নিউক্লিয়াস বিভাজিত হয়ে ধরো সাইটোকাইনেসিস হয় নাই, তো ওইটাকে বলা হয় হচ্ছে কি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, এটা পড়বা। তো উদ্ভিদ যেগুলোতে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হয়, উদ্ভিদ কোষ বলা হয় সিনোসাইটিক, আর প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম, মাস্ট মনে রাখবা, ঠিক আছে। তারপর এটা অবশ্যই মাস্ট পারতে হবে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস কী, কেমনে কী, এগুলো একটু পড়ে নিবা। আমি যা বলছি তাই এখানে যা পড়ে আসবা তা পড়ার পরই এগুলো পাবা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মাইটোসিস আছে, মাইটোসিসের গুরুত্বগুলো
হেডলাইনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে দৈহিক গঠন, দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননকোষ সৃষ্টি ও জননকোষের বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, এইগুলো অবশ্যই পড়বা, ঠিক আছে? সবগুলোই পড়বা, কোনোটাই বাদ দেওয়ার মতো না, বুঝছো? তো এখান থেকে একবার কি করবা, তোমার তো হচ্ছে মনে রাখার দায়িত্ব হচ্ছে এগুলো, বাট ভিতরে একবার পড়ে নিবা, ঠিক আছে? ভিতরে একবার পড়ে নিবা, একবার বুঝে বুঝে পড়ে নিবা, ঠিক আছে? এখন দেখো মাইটোসিস যদি অনিয়ন্ত্রিতভাবে হয় তাহলে ক্যান্সার হবে, এখান থেকে এই জিনিসগুলো পড়বা, ক্যান্সার কেমনে হয়, কোন জিনের কারণে হয়, মেটাস্টেসিস, তারপরে নিওপ্লেশিয়া, অঙ্কোজিন, যেগুলো মানে যেই জিনের কারণে হয় সেটাকে অঙ্কোজিন বলে, আর যেগুলো হচ্ছে কি ক্যান্সার সৃষ্টি করে ওগুলো কি কার্সিনোজেনিক, এইসব জিনিসগুলো। তারপর কোষের দুইভাবে সেল ডেথ হতে পারে, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস মানে কি অনিয়ন্ত্রিত মৃত্যু বা কি কোনো কারণে ড্যামেজের কারণে, আর অ্যাপোপ্টোসিস মানে কি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, ঠিক আছে? এগুলো পড়বা এখান থেকে। তারপর হচ্ছে এই যে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, এগুলো পড়তে হবে এখান থেকে। মাইটোটিক ইন্ডেক্স কি, এটা এখান থেকে একটা ম্যাথ দিতে পারে। মাইটোটিক ইন্ডেক্স কি যদি বেশি হয়, মানে মানে দেখো যদি তোমাকে এরকম দিতে পারে, দুইটা হচ্ছে মান দিল, ওখান থেকে ধরো এমআই অনেক বেশি হলো, তাহলে এমআই বেশি হলে কি বুঝবো, উচ্চ এমআই বলে দেয় দ্রুত বর্ধনশীল টিউমার এটা, ঠিক আছে? তো এখান থেকে তো গেল। তারপর হচ্ছে আমি একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ এটা যদি আমি তাড়াতাড়ি না বলি তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি। তো ঠিক আছে, তারপর এটা তো মাস্ট পড়বা অবশ্যই, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে? তারপর হচ্ছে মায়োসিস আর হ্রাসমূলক কোষ বিভাজন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো একটা কোষ থেকে 4টা হচ্ছে, ঠিক আছে? তো ওকে, এখান থেকে পড়বা, এখান থেকে হচ্ছে জাস্ট একটু রিডিং দিবা, মানে কে কী কোনটা করছে, বোভারি কী করছে, ফার্মার কী করছে, স্ট্রাসবার্জার কী করছে, হাউজার কী করছে, অবশ্যই পড়বা। রাউন্ড ওয়ার্মে কী হয়েছে, কেমনি কী, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? তারপর কোথায় হয়, মাস্ট, এটা অবশ্যই পারতে হবে। এখানে যদি ভুল করো তাইলে হচ্ছে কিন্তু চান্স হবে না, এখান থেকে পড়তে হবে এটা, ঠিক আছে? ভালো মতো পড়তে হবে এটা, এটা একদম ভালো মতো পড়তে হবে। কোথায় কোথায় হয়, কোন কোন জীবে হয়, এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? কোনটা জাইগোটিক মায়োসিস, কোনটা টার্মিনাল মায়োসিস, এটা পড়তে হবে, ঠিক আছে? টার্মিনাল মানে কি, একদম ডিপ্লয়েড জীবে কি গ্যামিট গঠনের পূর্বে, মানে গ্যামেট যে আমাদের জননকোষ তৈরি হবে, গ্যামেট গঠনের পূর্বেই হচ্ছে কি মায়োসিস হয়, তো ওইটা হচ্ছে কি টার্মিনাল মায়োসিস। তারপর হচ্ছে ওই যে ছত্রাক, দেখো ছত্রাকরা কী হয়, ছত্রাক কিন্তু একোষী প্রাণী, ঠিক আছে? তো এখানে জাইগোট তৈরি হয়, বাট এরা তো মানে গ্যামিটোফাইটিক থাকে, যেমন গ্যামিটোফাইটিক কি উদ্ভিদ আছে, ব্রায়োফাইটা, তো এগুলোতে কিন্তু জাইগোট ক্রিয়েট হওয়ার পর তারপর কি মায়োসিস হয়, তো এটাকে জাইগোটিন মায়োসিস বলে। এগুলো একটু পড়বা ভালো মতো। তারপর মায়োসিসের বৈশিষ্ট্য 100% ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে, এখান থেকে বাদ দেওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে কি দেখো, ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষ হয়ে থাকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা মাতৃকোষ আছে, দেহ মাতৃকোষ আর জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে কিন্তু কি হয়, ডিপ্লয়েড জীবে জনন মাতৃকোষ এ মায়োসিস হয়। এদের কোষ বিভাজনের নিউক্লিয়াস কি 2বার বিভক্ত হয়, ক্রোমোজোম 1বার বিভক্ত হয়, এই জন্যই কিন্তু কমে যায় মায়োসিস। দেখো 46টা ক্রোমোজোম থাকলে যেই গ্যামিটগুলো ক্রিয়েট হয় ওগুলোতে 23টা থাকে, কারণ ক্রোমোজোম 1বার বিভক্ত হচ্ছে। দেখো 46 থেকে ক্রোমোজোম যদি 1বার বিভক্ত হয় 23টা হচ্ছে, ঠিক আছে? এটা তো আবার বিভক্ত হচ্ছে না, তো এই জন্য মাস্ট মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপর ফলে নতুন সৃষ্ট ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এই জন্য এটাকে মায়োসিস বলে। মায়োসিস মানে কি, টু লেসেন। তারপর প্রোফেজ 1 দীর্ঘস্থায়ী বিদায় একে 5টি উপপর্যায়, মানে প্রোফেজ 1-এ ওই যে লেপটোটিন, জাইগোটিন এগুলো হয়। তারপর হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বেঁধে বাইভ্যালেন্ট হয়। দেখো হোমোলোগাস ক্রোমোজোম মানে সেম টাইপের ক্রোমোজোম কি জোড়া বাঁধে, বাইভ্যালেন্ট হয়। তারপর কাইসমা সৃষ্টি করে, কাইসমা মানে কি এক্স আকৃতির জিনিস সৃষ্টি করে, এগুলো একটু পড়বা। তারপর কি এখানে ক্রসিং ওভার হয় মায়োসিসে, এগুলো অবশ্যই পড়বা। মায়োসিস হচ্ছে 2টা, মায়োসিস 1, মায়োসিস 2 হয়, কারণ কি নিউক্লিয়াসে 2বার বিভক্ত হচ্ছে, ঠিক আছে? তো মায়োসিস হলো জীব বৈশিষ্ট্য সৃষ্টির প্রধান উপায়, কারণ কি এখানে কি হয়, ক্রসিং ওভার হয়, তো এটা একটু মনে রাখবা, ক্রসিং ওভার হয়, এই জন্য এটা কি তারপর এই জন্য একে ইকুয়েশনের সমীকরণিক বিভাজন বলে। এখান থেকে এই যে এগুলো একটু পড়বা। তারপরে এটা অবশ্যই পড়বা একটু। হ্রাসমূলক বিভাজন হচ্ছে মায়োসিস 1, মায়োসিস 2 হচ্ছে কি মাইটোসিসের মতো সমীকরণিক বিভাজন। মাস্ট, এই জিনিসটা মনে রাখা মাস্ট, একদম মাস্ট, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এখান থেকে মায়োসিস কোষ বিভাজনের
গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়বা। মানুষের শুক্রাশয়ে এই যে দাগানো লাইনগুলো একটু পড়বা। নিউক্লিয়াসের জল বিয়োজন, এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই, এখান থেকে এগুলো সবগুলো পড়বা। বুকে কোথায় তৈরি হয়, পোলারাইজ বিন্যাস কোথায় হয়, এগুলো একটু পড়বা, ঠিক আছে, ভালো মতো। তারপর কায়াসমা, এখান থেকে বাদ দেওয়ার কিছু নাই, এখান থেকে একটু পড়বা, রিডিং পড়ে যাবা, দাগানো লাইনগুলো বেশি পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপ্লোটিন প্রান্তীয়করণ হয়, একটি মাত্র কায়াসমা থাকলে 180, পাশাপাশি থাকলে 90 ডিগ্রি, এগুলো একটু পড়বা। ডায়াকাইনেসিস মানে কি 2 দিকে চলন, এগুলো একটু ক্রোমাটিড বিভক্ত দেখা যায় না। তারপর এগুলো একটু পড়বা। মেটাফেজ 1 এর মতো এইগুলো একটু পড়বা। ইন্টারকাইনেসিস মানে কি 2টা, এই যে ইন্টারকাইনেসিস মানে কি সাইটোকাইনেসিস 1, এগুলো একটু পড়বা। তারপর হচ্ছে প্রোফেজ 2, এখান থেকে এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো খুব কম পড়া হয়, জাস্ট একবার রিডিং দিয়ে যাবা। যেখানে দাগানো লাইন আছে ওগুলো পড়বা, ঠিক আছে। তারপর এগুলো খুবই ইম্পর্টেন্ট। মাইসিসের গুরুত্ব কী দেখো, জননকোষ সৃষ্টি, আমি শুরুতেই বলছিলাম ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা বলতে কি বোঝাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা সমান রাখা আলাদা জিনিস, ওইটা হচ্ছে মাইটোসিস। আর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা দেখো, ধরো তোমার মাতৃকোষ আছে, জন্ম মাতৃকোষ 46, যদি গ্যামিটও 46 হয়, 2টা গ্যামিট মিলিত হয়ে কিন্তু আরও বেশি হয়ে যাবে, তাই না? তো দেখো এখন কি হচ্ছে, 46 থেকে 23 হচ্ছে, 23 যুক্ত হয়ে আবার 46 হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা কনস্ট্যান্ট থাকতেছে। তো এটা মনে রাখবা। প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, কারণ ক্রসিং ওভার হচ্ছে, অভিব্যক্তি হচ্ছে, ঠিক আছে, অভিব্যক্তি তারপর হলো গ্যামিট সৃষ্টি হচ্ছে, গ্যামিট সৃষ্টি মানে কি মাইসিস দিয়ে যেতে হয়, যৌনুক্রম হচ্ছে, তারপর হচ্ছে মেন্ডেলের সূত্র। সাবওয়ে সার্ভার খেলতেছিল আমার বোন, এই জন্য। তো যাই হোক, তারপর হচ্ছে কি মায়োসিস হয়, এই যে মায়োসিসে প্যাকাইটিন হয়, ক্রসিং ওভার কোথায় হয়, এটা অবশ্যই ক্রসিং ওভারের প্রক্রিয়াটা জানা লাগবে, ঠিক আছে। তারপর ক্রসিং ওভারের তাৎপর্য মাস্ট, এখান থেকে প্রশ্ন সবসময় আসে, জেনেটিক ম্যাপ কী দিয়ে তৈরি হয়, এটা আমাদের বারে আসছিল, ঠিক আছে। তো ক্রসিং ওভার এগুলো একটু পড়বা, মাস্ট পড়বা। কে করছে এগুলো একটু পড়বা, টমাস হান্ট মর্গান, ঠিক আছে। তারপর এখান থেকে এগুলো মাস্ট পড়া, এগুলো তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তারপর এটা একটু মনে রাখবা, পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে এই বিষয়ে দক্ষতা অর্জন, এগুলো একটু একবার রিডিং দিয়ে নেবা, ঠিক আছে, ওকে। আর হচ্ছে এটাই, এভাবে পড়লে হয়ে যাবে এখান থেকে। আমি আসলে মানে বলে দেওয়া থেকে পড়িয়ে বেশি দিচ্ছি, তো এই ভিডিওটা হচ্ছে 1.5 বা 2x একটু তাড়াতাড়ি দেখে নিবা, তারপর নিজে নিজে পড়ে নিবা। পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে চ্যাপ্টারটা ভালো মতো পড়তে। তারপর কী করবা, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস মাস্ট করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো করা যাবে না, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের জন্য কী কী, ওটা তো হচ্ছে তোমাদের যে গাইডলাইন ভিডিওতে বলে দিছি, তো ঠিক আছে, এটাই। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।